কেমনের বৃষ্টি লেখনীতে পুষ্পিতা প্রেমা পর্ব সংখ্যা 22। দেখতে দেখতে নেমে এলো সন্ধ্যা। রাস্তার পাশে পড়ে থাকা বাইক আর একটি ছেলে আর একটি মেয়ে। মেয়েটির বুকের ওপর আশ্রয় হয়ে একটি ছোট্ট মেয়ে। মেয়েটির মুখে আঁকিবুকি করছে, ডাকছে আম্মা আম্মা, রি, মিন্নি। মানুষ দৌড়ে এলো। পড়ে থাকা একটি খাঁচায় একটি টিয়ে পাখি ডানা ঝাপটেছে। রি, মিষ্টি, প্রিন্সেস। লোকজন জড়ো হলো, কিন্তু আঘাত পেয়েছে ছেলেটি। মেয়েটির কপালের পাশে সামান্য আঘাত পেয়েছে, হাতে, পিঠে, পিছনে। ছেলেটির কপালে, নাকে, মুখে সবখানে আঘাত। ভাগ্য ভালো যে প্রাণটা একেবারে যায়নি। লোকজনের কোলাহল, ঈশার জ্ঞান ফিরল। দূরে পড়ে থাকা ছেলের দিকে দেখিয়ে গগনবিদারী চিৎকার দিল, কেঁদে উঠল। পরিও তার কান্না দেখে কেঁদে দিল। একজন মহিলা এসে কোল থেকে পরীকে নিল, শান্ত করতে চাইলো। ঈশা দৌড়ে গিয়ে রিপের কাছে। রিপের মাথা তার কোলে নিল। এলোমেলো ভাবে, কাতার জন্য কথাই বলতে পারছে না সে। যখনই কথা স্পষ্ট হলো, তখনই মুখ থেকে একবার ডাকলো, রিপুদা ওঠো। এই রিপুদা, শুনছো? শুনতে পাচ্ছ আমায়? এই রিপুদা, রিপদা, তাকাও না। আমার জন্য সব হয়েছে রিপদা। এই শয়তানগুলো আমাকে মারতে চেয়েছিল, তুমি আঘাত পেলে। আমি তোমাকে আর কত আঘাত দেব? রিপদা, তুমি ওঠো, এবার আমি তোমাকে সব বলে দিব। তুমি আমার পাশে থাকবে, আমি জানি রিপদা। চুপ করে থেকো না রিপদা, ওঠো প্লিজ। এই দেখো, তোমার ইস্যু কাঁদছে, তোমার জন্য কাঁদছে। তুমি চোখ খোলো না, বন্ধ করে রেখেছো কেন? এই রিপদা, বলে আবারও কান্নায় ভেঙে পড়ল ঈশা। তার কান্নার আওয়াজে ভারী হয়ে উঠল পরিবেশ। কয়েকজন এসে রিপকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাড়া দিল। ঈশার হাতে লেগে যায় রক্ত। সে সেই রক্ত দেখে, রিপের দিকে রক্তাক্ত চেহারা দেখে জোরে জোরে কাঁদে। কত বছর পর সেইভাবে কাঁদছে, কত বছর পর। সে রিপে যা দেখে কেঁদে কেঁদে বলে, রিপদা, আমি অপরাধী, আমি অন্যায় করেছি। আমাকে না জানিয়ে, তোমাকে না জানিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ঈশা কাঁদতে পারলো না। কি আশ্চর্য, তার পা নড়ল না, ব্যথা তো টনটন করলো। সে আবার কেঁদে দিল, পরি চেঁচিয়ে কাঁদলো, ডাকলো আম্মা, রি। ঈশা কাছে কয়েকটা মহিলা এগিয়ে এলো, বলল, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তোমার বাচ্চাটা কপালে সামান্য চোট পেয়েছে। ঈশা বলল, আমার ফোন কোথায়? রিপদার ফোন। ফোন পাওয়া গেল, কিন্তু ফোন তুললো না কেউ। রিপের ফোন ভেঙে গেছে। পরি আওয়াজ করে কাঁদলো। ঈশা ভাবনা চিন্তায় বলল, আমার বাচ্চাটাকে একটু বাসায় পৌঁছে দিতে পারবেন? আপনি তো আমার মায়ের মতো। বাচ্চা আর এই পাখিটা এই ঠিকানায় পৌঁছে দিন দয়া করে। আমাকে একটু সাহায্য করুন প্লিজ। মহিলাটি অভয় দিয়ে বলল, মা যখন ডেকে ফেলেছ, তখন আমি কাজ করব, কিন্তু তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। অবস্থা করুন। ঈশা অ্যাম্বুলেন্সে তোলা রিপকে দেখে আবারও কেঁদে দিল, ডাকলো, রিপদা ওঠো, ঈশ্বর কাছে ফিরে এসো, প্লিজ ফিরে এসো। এত বড় শাস্তি আমায় দিও না। আমার আর কেউ নেই, আমাকে এত ভালোবাসে আগলে রাখার মতো কেউ নেই। আমাকে এতিম করে চেও না, যাওয়ার কথা ভেবেও না। আমি অসহায় রিপদা, খুব অসহায়। তুমি ছাড়া আমি বড্ড অসহায় রিপদা। মানসিক অশান্তি, তার উপর ডক্টর ইমদাদের দেওয়া প্রত্যেকটা টেস্টের জন্য ভীষণ ব্যস্ত আদি। সময়টা নিজেকেই দিচ্ছে, কোনো কাজে মন বসাতে পারছে না। এত রোগীর লাইন পড়ে আছে, অন্য ডক্টরদের ওপর কাজের চাপ বেড়ে গেছে দ্বিগুণ। আদির অসুস্থতার কথা জানায় তাকে কয়েকদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে, কিন্তু আজ সে নিজেই একটি কাজের জন্য হাসপাতালে আসলো। পুরো হাসপাতাল বোধহয় ঝাড়ু দিচ্ছে মেয়েটির শাড়ি আঁচল, কপালে আর হাতে পায়ে মেয়েটির ব্যান্ডেজ। ভালো করে হাঁটতে পারছে না, তারপরও মেয়েটিকে দৌড়ানোর চেষ্টা করতে দেখলো। আদির রাগ লাগলো। সে শক্ত গলায় ডাক দিল, আর ইউ মেন্টালি সিক? এভাবে কেউ কেবিন থেকে বের হয়ে আসে? হাসপাতালের বদনাম রটানোর চেষ্টা। কেন যেন মেয়েটির চেহারা সে দেখলো না, কিন্তু চিনতে পারলো মেয়েটি সেদিকে হুঁশ নেই। সে ছুটে গেল, দুজন নার্স তার পিছু ছুটলো। মেয়েটি শুনলো না কারো বারণ, ঢুকে পড়লো অন্য এক কেবিনে। ঝটপটিয়ে গিয়ে জড়িয়ে ধরে বেডে শুয়ে পড়ে শুয়ে থাকা ছেলেটিকে। ছেলেটির মুখে অক্সিজেন মাস্ক সরে গেল। মেয়েটি অনবরত কাঁদতে কাঁদতে ডাকলো, রিপদা, ওঠো না। আর কতক্ষণ এভাবে শুয়ে থাকবে? আর কতক্ষণ? আমাকে আর কত কাঁদাবে? নার্স এসে তাকে সরানোর চেষ্টা করলো, কিন্তু সরাতে পারছে না। প্রায় অনেকক্ষণ পর যখন নার্স একজন বলল, উনি মরে যাবে। এমন করলে ঈশা তখনই চুপ হয়ে গেল। এলোমেলো কণ্ঠে বলল, না না, রিপদা মরবে না। আমার জন্য তাকে বাঁচতে হবে, আমাকে আগলে রাখতে হবে, আমায় প্রোটেক্ট করার জন্য। কেবিনের বাইরে দাঁড়িয়ে পুরো ঘটনা
পর্যবেক্ষণ করলো আদি। ঈশা দেখার চেষ্টা করতে আগে চুপচাপ সরে পড়ল। তালা বেগম ছুটে এলো, রিক ছুটে এলো, মুনো ছুটে এলো। তালা বেগম আজারি ভারী কণ্ঠে, হয়ে গেল ভারী আরো পরিবেশ, সব দোষ ঈশার। এই মেয়েটাকে শেষ করলো সব। ঈশা অসুস্থ শরীর নিয়ে বসে রইল হাসপাতালের করিডোরে। সুনামধন্য ডক্টর আদি চৌধুরী শুধু লুকিয়ে দেখলো মেয়েটিকে। সেও তো অসুস্থ সবল, সে তো সুস্থ সবল দেখেছিল সবাইকে, কখন এসব হলো? আদি এগোনো সাহস পেল না। বাইরে তুমুল বৃষ্টি, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। সময়টা মাঝরাত। রিপের জ্ঞান ফিরল। পিটপিট চোখে খুলতেই ফোলা ফোলা চোখ দিয়ে তার দিকে ঝুঁকে পড়ল ঈশা। কেঁদে ডাকলো, রিপদা। রিপ ব্যান্ডিজে মোড়ানো ঠোঁট নেড়ে অশ্রুসিক্ত নয়নে হাসার চেষ্টা করলো। ঈশা তার মাথার চুলে হাত বুলাতে বুলাতে বলল, রিপদা, সবাই সবাই কিছু ঠিক ছিল এতক্ষণ? তুমি আরেকটু আগে জেগে উঠতে পারলে না? সবাই ছিল তো এতক্ষণ। রিপ অবশ কণ্ঠে বলল, তুই আঘাত পেয়েছিস? ঈশা কেঁদে কেঁদে বলল, এখন আমার কথা ভাবছো তুমি? নিজের কথা ভাবো, আমার তো তুমি আছো। এই দেখছিস তুই এভাবে কাঁদছিস কেন? ঈশা মাথা নাড়ল, কেঁদে কেঁদে বলল, তুমি আমাকে কাঁদালে, আমিও তোমায় কাঁদাবো। যাই হোক, এখন বলো তুমি কি খাবে? রিপ চোখ বন্ধ করে আবারও খুলে ঈশাকে বলল, কিছু খাবো না, একটু আবদার আছে তোর কাছে। যদি কিছু চাই বা চেয়ে বসি, তুই দিবি এই মুহূর্তে? ঈশা তাড়াতাড়ি চোখের বল মুছে নিল, বলল, বলো কি চাও, দিব। সত্যি? ঈশা মাথা নাড়িয়ে বলল, না দেওয়ার কি আছে? আমার প্রাণটা দিয়ে হলেও তোমার আবদার আমি পূরণ করব। বলো কি চাও? রিপ মুগ্ধ হলো, চোখে তাকালো ঈশার দিকে, ক্লান্ত দুর্বোধ্য চোখ। উত্তেজনায় ঠোঁট কাঁপতে কাঁপতে লাগলো তার। কাঁপা কাঁপা হাত তুলে ছুঁয়ে দিল ঈশার গালের এক পাশ। সে হাত দিয়ে ইশারায় ঈশার এক হাতে স্পর্শ করলো, বলল, তুমি কি আমাকে মারবে নাকি? তুই কি আমাকে মারবি? আসলে আমি তোকে কিছু বলবো। কিভাবে বলবো? ঈশা কৌতূহল নিয়ে বলল, কি রিপদা, বলো। রিপ তার কাঁপা কাঁপা হাত দিয়ে তার ধারালো ঈশার গালের আরেক পাশ তার দিকে সামান্য টেনে এনে, ইস্যু, তুই তোর মন থেকে, হৃদয় থেকে ভেবে বল, আমি তোর কে? তুই কে হস আমার? আমি কে হই তোর? ঈশা কিছুক্ষণ চুপ থাকলো। প্রায় অনেকক্ষণ সময় পর রিপের চোখ থেকে চোখ সরিয়ে আবারও তাকালো, বলল, তুমি আমার অনেক কিছু। এই এতিম মেয়েটার অভিভাবক, তার মাথার উপরে ছাদ, তার ছায়া। তোমার জন্যই ওপরওয়ালার উত্তপ্ত নিয়ামত। তুমি আমার ভরসাস্থল। তুমি আমার মায়ের পেটের ভাই না হলেও আমার ভাইয়ের চেয়েও কোনো সে কম না। তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি রিপদা। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি রিপদা। তোমার এই ইস্যুর কাছ থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না রিপদা, কখনো দূরে ঠেলে দিও না। ঈশা বকবক করতে করতে রিপের বুকে মাথা রাখে, বলে, তুমি সুস্থ হয়ে ওঠে তোমার একটা ছোট্ট সাজানো সংসার আমি দেখতে চাই। তোমার সব আবদার আমি রাখবো। তুমিও রাখবে কিন্তু রিপদা, ছোট বোনের আবদার। বলো না, রাখবে? বলো। ঈশা মেয়েটি যদি একবার, শুধু একবার ছেলেটির চোখের দিকে স্থিরভাবে দেখতো, তাহলে দেখতে পেত তার দু চোখ ফেটে গড়িয়ে পড়ছে জল। অশান্তিতে মাথার রগ দগদগ করছে, গরম দুফোঁটা অশ্রু তার কানের পিঠ দিয়ে গড়িয়ে পড়তে মেয়েটি দেখলো না। ছেলেটি আজ আবারও হেরে গেল। আজ আবারও তার এক বুক ব্যর্থ ভালোবাসা প্রকাশিত হওয়ার সুযোগ পেল না। বলা হলো না আর জানানো হলো না, মেয়েটিও বুঝলো না। ফোন কলের আওয়াজে দুপাশের দুজনেরই হুঁশ ফিরল। ঈশা ফোন রিসিভ করলো, সাথে সাথে ভেসে এলো পুরুষালী কণ্ঠের ভয়ানক বার্তা, মেয়েটি বর্দা বলে ডাকার আগে শক্তপোক্ত ব্যক্তিত্বের বর্দার কণ্ঠে কানের আওয়াজ ভেসে এলো। ঈশা দূরে দূরে বুক নিয়ে জানতে চাইলো, কি হয়েছে বর্দা, আমার পরিমা? রিক অসহায় কণ্ঠে বলল, ইস্যুরে পরীকে নিয়ে গেল দুজন বোরকা পরা ডাকাত। গুলি দেখিয়ে বলল তারা নাকি মেরে ফেলবে আমার মাকে। পুলিশকে না জানাতে বলেছে। কোথায় নিয়ে গেল পরীকে? কিছু বুঝতে পারছি না। ঈশা হাত থেকে ফোনটা পড়ে গেল, আবারও করিয়ে নিয়ে দৌড়ে লাগালো। রিপ কিছু বুঝতে পারলো না। ঘুমের ওষুধ দরকার নেই, ঘুমের ভোর তার দু চোখের পাতায়। চোখ বন্ধ করার সাথে সাথে এক ফোঁটা জল গড়িয়ে কানের কাছে, স্বচ্ছ সাদা শুদ্ধ ভালোবাসা প্রকাশিত হওয়ার খুশির জল। কি সুন্দর! ঈশা ছুটে কাঁপা কাঁপা পায়ে ফোন বাজলো তার। ওপাশ থেকে আওয়াজ এলো হাসির। ঈশা বুঝে গেল সব, চিৎকার দিয়ে কেঁদে উঠলো, বলল, মারবেন না, মারবেন না, আমি পরীকে মারবেন না, সব দোষ আমার কলিজাটাকে মারবেন না। আজি চৌধুরী হু হু করে হাসলেন, বলেন, যতদিন না আদি আর রিমির বিয়েটা কমপ্লিট হচ্ছে ততদিন এই মেয়েটা আমার কাছে থাকবে। তোমাকে নাচারণ সুতো এই মেয়ে। পরীর কান্নার আওয়াজে ভেসে আসে, সে আওয়াজে ভয় মেশানো। ভয় মনে হয় তার অন্ধকারে রাখা হলো। ঈশা গর্জে ওঠে, আমার পরীকে
আলোতে রাখুন। আধারও ভয় পায়, ওকে খেলতে দিন। আমার মাটা ব্যথা পেয়েছে কপালে, ওর যত্ন আদর দরকার। একটা বাচ্চাকে এত কষ্ট দিচ্ছেন কেন? আমি তো সরে গিয়েছি, তাহলে কেন এমন অবিচার? কেন এতটা নিষ্ঠুর হবেন না দয়া করে। ঈশা অন্ধকারে ছুটে চলল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। সে ভুলে গিয়েছে চৌধুরী বাড়ি বহুদূর, দৌড়ে যাওয়া সম্ভব নয়। সে তারপরও দৌড়াতে থাকলো। ঝড় বৃষ্টির মাঝে একটা মেয়ে নির্জন রাস্তায় পায়ে কাটা বিঁধল, সারা শরীর ব্যথায় কুকিয়ে উঠল। কিন্তু তারপরেও সে দৌড় থামালো না। কারো কারো গলার আওয়াজে ভেসে এলো পেছন থেকে, কিন্তু সে তোয়াক্কা করলো না, এগিয়ে চললো। আচমকা কারো হাতের টানে সে এগোতে পারলো না, থেমে গেল। একরাশ ঘৃণা, বিরক্তি, ক্রোধ, ক্ষোভ তাকালো পুরুষটির দিকে। আদি তার দুবাহু ধরে ঝাঁকিয়ে বলল, এভাবে কেউ দৌড়ায়? পাগল হয়ে গিয়েছেন আপনি? কোথায় যাচ্ছেন এমন করে? কি হয়েছে? আদির গায়ে ধূসর রঙের শার্ট, গায়ে লেপটানো, চুলগুলো চিয়ে পানি পড়ছে। উদ্ভটের মতো আচরণ করলো ঈশা। আদি শার্ট সর্বশক্তি দিয়ে টেনে দিল, দূরে ছুঁড়ে মারল আদিকে। আদি অবাক হলো, নিজেকে বুকের কাছে তাকাতে দেখলো খসে পড়ছে কয়েকটা বোতাম। সে তারপর ঈশার দিকে এগিয়ে গেল, বলল, পাগল হয়ে গিয়েছেন আপনি? কি করছেন এসব? কেন করছেন? এই ঝড় বৃষ্টির মাঝে এত রাতে কেউ ভাবে বের হয়? আর ইউ মেন্টালি সিক? ঈশা তারপরও চুপ থাকতে পারলো না, সর্বশক্তি দিয়ে চর বসালো আদির গালে। কিন্তু তারপরও তাতে সে টলল না আদির দিকে। আদি অবাক হওয়ার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই দেখতে পেল মেয়েটি এবার গুনগুন করে কাঁদছে, বসে পড়েছে রাস্তায়। ঈশা যে হাতে চর মেরেছে আদিকে, সে হাত ছুঁয়ে ছুঁয়ে কাঁদছে। কোনো কোনো কথা বের হলো না। আদির দিকে আর তাকালো না, শুধু ডাকলো, আমি মা। পড়ি। আদি বসে পড়লো ঈশার পাশে। অনেকক্ষণ বসে বসে কাঁদলো ঈশা। আদি ততক্ষণে বসে রইলো। ঈশা অনেকক্ষণ পর চোখ তুলে তাকালো আদির দিকে। আদি তার দিকে ততক্ষণে চেয়ে, মুখটা ক্লান্ত, অবচ্ছন্ন, আঘাতপ্রাপ্ত। ঈশা দাঁড়িয়ে পড়লো, দৌড়াতে দৌড়াতে এগোতে লাগলো। পায়ের ব্যথাকে পাত্তা দিল না। আদি বুঝে উঠতে পারলো না কি হয়েছে মেয়েটার। আদি এবার দৌড়ে গেল মেয়েটির পিছু পিছু। শাড়ির আঁচল টেনে ধরলো, তার হাতে পেঁচিয়ে নিল। মাথায় তার যন্ত্রণা লাগলো। হাতের শাড়ি পেঁচাতে পেঁচাতে ঈশার দিকে এগিয়ে আসলো। তার বুকের কাছে ঈশা আটকে গেল। তার কাছে এসে ঘৃণাসূচক শব্দ বের করলো মুখ দিয়ে, নির্লজ্জ। আদি ঈশার কথায় কান দিল না। শাড়ির হাতে পেঁচানো দেখে ঈশাকে বলল, আপনি মিষ্টি হতে পারেন না। মিষ্টি? আমি হাতে শাড়ি পেঁচানোতে লজ্জা পেত। আমি কি করে আপনার এই একই রকম ভুল করলাম? মাথায় হাত দিয়ে আহা শব্দ বের করলো, আপনি মিষ্টি নন, কখনোই না। ঈশা আর পারল না, নিচের ভার ছেড়ে দিল আদির গায়ের ওপর। মিনমিন করে বলল, ডক্টর, ফিরিয়ে দিন আমার মাকে, আমার কাছে ফিরিয়ে দিন। আদি কিছুই বুঝলো না। বৃষ্টি জল ভেসে গিয়ে সেই মিনমিন করে বলা কথা আদির বুকের কাছে এসে মুখ ঠেকালো ঈশার। সে চেতন হারালো। চেতন হারানোর আগে বিড়বিড় করে বলল, মা আমার, পড়ি। চোখে ভাসলো ছোট্ট আদরে মেয়েটার মুখ, কানে বাজলো একটি ডাক, মাম্মা। আদি তার বুক থেকে এক হাত দিয়ে ঈশার মুখটা তুললো, একদৃষ্টে তাকিয়ে রইলো। ঝড় বৃষ্টির বাদলে এক মন কেমনের রাতে আবার দেখা, আবার সাক্ষাৎ, আঘাত আর জীবনের প্রথম বৃষ্টির সাথে। চেয়ে থাকতে থাকতে অমাবস্যার মনে জাগলো আকস্মিক ফোঁটা ফোঁটা বৃষ্টির মাঝে জমা জমা মেয়েটার কপালে দেখা। ঠোঁট কাঁপলো তরতর করে, কিন্তু কিছু দেওয়া হলো না। এই অন্যায় বাসনা নিচে কেন করলো সে? মেয়েটি বিবাহিত, অন্য কারো স্ত্রী। আদি চৌধুরী ভালোবাসতে জানে, সে চরিত্রহীন না। তার বৃষ্টিতে মন চায় না, বৃষ্টি নেই আবার তার তার মিষ্টিতেও চায়। যেমন সত্যি সে বৃষ্টিকে নিজের অজান্তে ভালোবেসেছে এক সময়, বলা হয়ে ওঠেনি, বলার সুযোগ আসেনি, ঠিক তেমনই যে এই মিষ্টিকেও সে ভালোবাসে, মিষ্টিকেই চায়। তার বর্তমান মিষ্টি, ভবিষ্যৎটা তাকে ঘিরেই হবে। থাকুক না সে দূরে, সে থেকে যাবে ডক্টরের মনে মিষ্টি হয়ে। আর এই মেয়েটি থাকবে হঠাৎ করে, অচমকা, আকস্মিক এবং মন কেমনের সকাল, সন্ধ্যা, দুপুর, রাত হয়ে। এক মন কেমনের রোদ হয়ে, এক মন কেমনের ব্যথা হয়ে, এক মন কেমনের হাসি হয়ে, এক মন কেমনের স্মৃতি হয়ে, এক মন কেমনের বৃষ্টি হয়ে, চিরকাল। আদি মন থেকে বহু কষ্টে উচ্চারণ করে, আমাকে ছাড়া দুজনেই ভালো থাকুক। তারা ভালো থাকুক না আমার সাথে, থাকতো না। বৃষ্টির রিমঝিমি আওয়াজে তালে তালে বিদ্যুৎ চমকাচ্ছে। দূরে কোথাও আওয়াজ হলো বজ্রপাতের। আদি সেদিকে খেয়াল নেই। সে বিড়বিড় করলো, কিন্তু আমি ভালো থাকতাম বৃষ্টির সাথে। না, বৃষ্টি না, মিষ্টির সাথে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টির সাথে, কারণ মিষ্টি আমার অর্ধাঙ্গিনী, জীবনসঙ্গী।
ঈশা মেয়েটি একবার, শুধু একবার ছেলেটির চোখের দিকে স্থির দেখতো, তবে দেখতে পেত তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ছে। অশান্তি মাথায় রগ দগদগ করছে, গরম গরম দুটো ফোঁটা চোখের জল কানের কাছ দিয়ে গড়িয়ে পড়ছে। মেয়েটি দেখল না, ছেলেটি আজ অবাক হয়ে হেরে গেল। আজ আবারও এক বুক চিরন্তর ব্যথা পেল। ঝিরঝির বাতাস ঢুকে পড়ছে কেবিনের জানালা দিয়ে। সকালটা সুন্দর ঝলমলে, রাতের বৃষ্টির হাওয়া, পরিবেশ শীতল নির্মল। আদির কেবিনের জানালার পাশ থেকে সরে এসে দাঁড়ায় মেয়েটির কাছে। মেয়েটি নড়াচড়া করছে অনেকক্ষণ হলো, কিন্তু চোখ খুলল না। আদি চেয়ার টেনে বসে মেয়েটির পাশে। তার গায়ে ভেজা শার্টটি এখনো লেপ্টে আছে, পাল্টানো হয়নি, সময় পায়নি, সুযোগও হয়নি। আড়মোড়া ভাঙতে গিয়ে দূরের দিকে খেয়াল করলো শরীরের প্রত্যেকটা শিরা উপশিরায় ব্যথার উপশম। নড়তে চড়তেও কষ্ট হচ্ছে তার। চোখ খুলে একদম সামনে তাকাতেই দৃষ্টি আদান প্রদান হলো সামনে বসে থাকা পুরুষটির সাথে। মাথা এলিয়ে দিয়ে শুয়ে আছে। দুজনের চোখের পলক স্থির। বেশ কিছুক্ষণ পর হয়ে যাওয়ার পর ঈশার মনে হলো এই লোকটার সাথে তার কি ঈশার কথা। ঈশা নামার চেষ্টা করে, ব্যথায় চোখ মুখ আপনা আপনি কুঁচকে আসে। আদি বলল, কোথায় যাবেন? ঈশা জবাব দিল না। আদি আবারও বলল, রাতে কোথায় ছুটেছিলেন এভাবে? ঈশার সাথে সাথেই ঘাড় ঘুরিয়ে তাকালো আদির দিকে। তার মনে পড়ল সবটা। পরি কোথায়? পরি আজিজ চৌধুরী পরীকে কোথায় নিয়ে গেছে? ঈশা নামতে চাইতে আদি আটকালো, বলল, নামবেন না, আপনি অসুস্থ। ঈশা থামলো না, বলল, আমার এই অবস্থার জন্য আপনি দায়ী। আমার সামনে থেকে সরুন আপনি, কতবার বলেছি আমার সামনে আসবেন না। আদি তার কথা শেষ করতে না দিয়ে বলে, আসবো না। আমি চৌধুরী আমি আদি চৌধুরী অতটা নির্লজ্জ নই যে একটা বিবাহিত মেয়ের পিছনে ঘুরঘুর করব, তার হাতে চর খাবে। আদি উঠে দাঁড়ালো, সাথে সাথে বলল, আমি আপনার সমস্যা জানতে চেয়েছিলাম, সলভ করতে পারতাম কিনা জানার চেষ্টা করেছিলাম, তবে চেষ্টা ত্রুটি রাখতাম না যদি পারতাম, কিন্তু না, আপনি তো সেই সুযোগ দেননি। ঈশা চুপ করে বসে থাকে। ডক্টরকে সেও চর মেরেছে, কথাটা অবিশ্বাস্য কিন্তু সত্যি। সত্যি সে চর মেরেছে। আদি একটু হেঁটে যায়, আবারও ফিরে আসে। ঈশা কিছুটা ঝুঁকে পড়ে, বলে, শুরু থেকে আপনি আমাকে আঘাত দিয়ে এসেছেন বৃষ্টি, একদম শুরু থেকেই। যে আঘাতগুলোর কষ্ট এখন আপনি পুনরায় পাচ্ছেন, কেন পাচ্ছেন আমি জানি না। সে কথা জানার সেই অধিকারটুকু আমার নেই। হয়তো এটা আপনার জন্য আপনার স্বামী সংসারের কোনো একটা ইস্যু, আমার নাক গলানোর কোনো স্কোপ নেই। শেষমেশ শুধু এটুকুই বলবো, আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন। আদিকে ছাড়া ভালো থাকতে পারেন। ঈশা শুধু থম মেরে বসে রইল, নড়ল না, চলল না, নিঃশ্বাসও ফেলল না বোধহয়। আদি চলে গেল, নিমেষে উধাও হলো, আর দেখা পেল না ঈশা। নিজেকে একটু অনুভব করলো সে খুব একা, ভীষণ একা, কেউ নেই। রিপ্তা তো অসুস্থ। আলিয়া চৌধুরী আদির খোঁজ না পেয়ে আদির ফ্ল্যাটে চলে গেলেন। সেখানে দেখা গেল তালা ঝুলছে। দারোয়ান জিজ্ঞেস করার পর দারোয়ান জানালো, স্যার সুটকেস নিয়ে কোথাও চলে গিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, কিছু বলেনি। আলিয়া চৌধুরী চিন্তিত হয়ে পড়লেন। কল দেন আজি চৌধুরীকে। আজি চৌধুরী কল ধরার সাথে সাথে বললেন, লিয়া, এবার সব ঠিকঠাক, বিয়ে হয়ে গেলেই হলো, দুজনেই অ্যাব্রয়েড পাঠিয়ে দিব। আলিয়া চৌধুরী ডুকরে কেঁদে ওঠে, বলে, তুমি এসব কি বলছো? আজি চলে গেছে? আজি চৌধুরী আলিয়া চৌধুরীর কথায় গলা ফাটিয়ে চিৎকার করে বললেন, কি বলছে এসব? কখন, কোথায়, কেন? আলিয়া কেঁদে কেঁদে বলল, আদি কোথায় যেতে পারে? আজিজ চৌধুরী কল রেখে দিলেন, আইমিকে কল দিলেন। আইমি বেশ কিছু বলল না, শুধু বলল, আমি জানি না আঙ্কেল, শুধু এইটুকুই জানি আদি ফিরবে, আমাদের বিয়ের আগে ফিরবেই। আজিজ চৌধুরী বিক্ষিপ্ত মেজাজে চিৎকার দিয়ে উঠল, যদি না ফিরে তখন? লম্বা হয়ে সোফায় শুয়ে আছে রিক, চোখের পাতার ওপরে হাতের কবজি রেখে। মোনার গলা ধরে আছে। সে হাঁটু ভেঙে বসে রিকের মুখের কাছে জিম মেরে বসে আছে। গুনগুন করে কান্নার আওয়াজ শুনে রিপের হাত নড়ে চড়ে ওঠে, কিন্তু সে তাকায় মেয়েটির দিকে, চোখের উপর থেকে হাত সরায় না। কাঁদুক মেয়েটি। মোনা যখনই দেখে রিক তার দিকে তাকাচ্ছে না, সে হু হু করে কেঁদে দিলে এবার একটু সান্ত্বনার বাণীও তো শোনাতে পারে। কষ্ট কি তার শুধু একারই হচ্ছে নাকি? মোনার কষ্টের আওয়াজ এবং কান্নার ভারী। রিক হয়ে উঠে বসলো। মেরে কিছুক্ষণ বসে থেকে আবারও চেয়ে রইল সিঁড়ির দিকে। মনে হলো হামাগুড়ি দিয়ে কেউ একজন নামতে নামতে ডাকবে, পাপ্পা। যদি পড়ে যায়, সে ডাক দিলেই পড়ে যাবে। কি আশ্চর্য, সে কথায় আওয়াজই হলো না, কেউ শুনলো না, কেউ সিঁড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে নামতেও দেখলো না। রিক চোখ বুঝলো পুরো ড্রয়িং রুমে না, খিলখিল করে হাসি সুভাষ তো ভেসে আসছে না, কেউ সোফার পেছনে লুকিয়ে পড়ে থাকছে না। পাপ্পা, নাই নাই,
কেউ আমার লুকোচুরি খেলছে না। মোনার কান্নার আওয়াজ আরো ভারী হলো। রিক তাকায় মোনার দিকে, ধমক দেয়, কেন কাঁদছো মোনা? আমি কি কাঁদছি? তুমি আমাকে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না তুমি? আমি কাঁদছি না, তুমি কেন কাঁদছো? আমার কষ্ট হচ্ছে না? তোমার কেন কষ্ট হবে? মনে ডুকরে কেঁদে ওঠে। আপনি কি বলতে চাইছেন? আমি ওকে পেটে ধরিনি বলে আমার কাঁদা বারণ? আমি ওকে জন্ম দেইনি বলে কি? আমি মা নই ওর। সে আমাকে মা ডাকতো। রাতে সে আমার বুকে ঘুমাতো। আমি তাকে আমার নিজের হাতে খাওয়াতাম। সারাক্ষণ হেসে খেলে আমাকে মাম্মা মাম্মা করে ডেকে বেড়াতো। জন্ম না দিলেই বুঝি মা হওয়া যায় না? আর যে সন্তানকে যখন চোখের সামনে থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, তখন কষ্ট হবে না? তার কান্না পাবে না? আপনি আমাকে কাঁদতে বারণ করছেন? কান্নার কোনো সমাধান না মোনা, তোমাকে বুঝতে হবে সেটা। কেন পরীকে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে সেটা জানতে হবে। মনে হাউমাউ করে কেঁদে ওঠে। দয়া করে পুলিশ ডাকবেন না, ওরা ক্ষতি করবে। পুলিশকে সরাসরি বলবো না, তবে আমি চুপ থাকবো না। পরীকে আমি আমার কাছে নিয়ে আসবই। ও আমার মেয়ে। তালা বেগম ছুটে গেল, মাথা চাপড়ে বললেন, এ কোনভাবে শাস্তি দিচ্ছে আমাকে? রিক, আমার নাতনিটাকে কে নিয়ে গেল? আমার পরী এখন কোথায় আছে? তুই চুপ করে বসে আছিস কেন আব্বা? পরীটাকে নিয়ে আয় না। আমার রিপটা তো অসুস্থ। ও কেন ধাস নামলো আমার সুখের সংসারে? রিক শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তোমাদের তো খুব কষ্ট হচ্ছে মা, কিন্তু আমার হচ্ছে না। আমি কি হই পরীর? পাপা ডাকলে কি আর পাপা হয়ে গেলাম নাকি? তালহা বেগম কথা বলতে পারলে না, কাঁদতে কাঁদতে বসে পড়ে। আহাজারি ভারী হয়ে যায় ড্রয়িং রুম। সে গুটি গুটি পায়ে হেঁটে আর ছল ছল চোখে তাকায়। ডাকে না দাদা, গালের সাথে গাল লাগিয়ে বলে না দাদা, মুখের ওপর দু হাত দিয়ে লুকোচুরি খেলতে খেলতে বলে না দাদা, নাই নাই। তাহলে আহাজারি দিয়ে কিছু কমতে না তা কমতেই ছুটে আসে ঈশা, ঝাঁপে পড়ে রিকের ওপর। রিক চমকায়, এমন আক্রমণে হতভম্ব হয়, পিছু টলে। ঈশার কান্নার আওয়াজ শুনে তাহলে মাথা তুলে তাকায়। ঈশা কাঁদে বলে, বরদা, আমি তো তোকে দিয়ে ফেলেছি। তোদের বরদা, আমার কি তোমরা কি করে হারিয়ে ফেললে বরদা? ভালো রাখার জন্য আমি মা হয়ে তার কাছ থেকে দূরে সরে থেকেছি বরদা। আমার ছোট্ট মেয়েটাকে কেন আমার করা একটা ভুলের শাস্তি বদ্দা। ঈশা মাথা তুলে তাকায় রিকের দিকে। রিক ঈশার দিকে তাকায়। ঈশা কপালে এক হাত দিয়ে দেখালো, বলল, এখানে ঠিক এই জায়গাটায় পরি ব্যথা পেয়েছে বদ্দা। আমাদের অ্যাক্সিডেন্ট স্পটে আঙ্গুল দিয়ে বারবার সেই জায়গাটা দেখে দিচ্ছিল। মাম্মা মাম্মা বলে ডাকছিল। আমি কি পাষাণ বর্দা? ফিরেও তাকাইনি আমার মেয়ের দিকে। তার তো বোধ হয় এখনো কষ্ট হচ্ছে বর্দা। আমি কি করব বর্দা? আজ কি বড্ড অসহায় মনে হচ্ছে নিজেকে। আমাকে কেন সবসময় হেরে যেতে হয় বর্দা? কেন আমি এত অসহায়? কেন? ঈশার কান্নার আওয়াজ শুনে মনেও কেঁদে দেয়, তালহাও কাঁদে। জহির মিয়ার চোখ থেকে চশমা খুলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। রিক দাঁড়িয়ে থাকে। সে কেন কাঁদতে জানে না। কাঁদলে নাকি বুক হালকা হয়। সে ব্যথাঘাত বুকে হালকা করার জন্য কি কাঁদতে হবে? ঈশা পিছু হেঁটে হেঁটে বসে পড়ে তালা বেগমের সামনে। বলে, তুমি কোথায় ছিলে মামি? তোমার হাতে তো আমি তুলে দিয়েছিলাম আমার মেয়েকে। তাহলে তুমি শেষ রক্ষা কেন করতে পারোনি? কেন মামি? আজও কি দোষটা আমার? নিশ্চয়ই সময় কাটে সবার। শুধু নীরব আর্তনাদ ঢেউ খেলে যায়, হাহাকার করে পুরো বাড়িটা। ফোন আসে রিকের ফোনে। রিক অপরিচিত নম্বরে ফোন আসায় কলটা রিসিভ করে, লাউটে দেয়। ওপাশ থেকে স্পষ্ট বরিশালী কণ্ঠ ভেসে আসে, প্রাণে যদি বাঁচিয়ে রাখতে চাও তাহলে পুলিশ ইনফর্ম করার চেষ্টা করবে না কোনো মতে। যদি করো তাহলে লাশ পাবে। ঈশা চিৎকার করে কেঁদে ওঠে। পাষাণ হৃদয়হীন নিজের রক্তকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। ফোনটি কেটে যায়। বাড়ির প্রত্যেকটা জনই হতভম্ব হয়ে তাকায় ঈশার দিকে। নিজের রক্ত মানে? রিক গর্জে ওঠে, এই ইস্যু রক্ত মানে কি? আজি চৌধুরী? না, এ কি করে হয়? ইস্যু? ঈশা নিজের চুল নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরে, বলে, ওই শয়তানকে নিয়ে গেল আমার মাকে। এতক্ষণ চুপচাপ থাকলো তানহা। তালহা এবার সামনে এগিয়ে আসে ঈশার দিকে, বলে, সবকিছুর মাস্টারম্যান তাহলে তুই। তোর জন্য পরি আজ আমাদের মাঝে নেই। তুই আবার ফিরে চাইছিস ওই ডাক্তারের কাছে? দরদ উতলে উঠেছে। বেরিয়ে যা ঘর থেকে। নিয়ে আয় আমার পরীকে। যা, বেরিয়ে যা। ঈশা ছুটে যায় রিকের দিকে। রিক অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়ায়, মনে অবিশ্বাসের চোখে তাকায়। ঈশাকে তালা বেগম হাত ধরে টেনে দরজার কাছে নিয়ে যায়, ঠেলে বের করে দিয়ে বলে, যা, পরীকে নিয়ে আয়। ঘরে ঢুকবি না তুই পরীকে ছাড়া, যা। জহির মিয়া ছুটতে যায়, বলে, কষ্ট কি তোমার একা হচ্ছে? ও মা, মা মানে বুঝো তো, ওর আর বেশি কষ্ট হচ্ছে। ঈশা টল সামলাতে পারে না, পড়ে যায়। ঈশা একজনের পায়ের কাছে গিয়ে পড়ে। চোখ তুলে তাকাতে দেখে সাদা শার্ট পরিহিত ছেলেটিকে, ব্যান্ডেজে মোড়ানো তার মাথা, হাতে মুখে। ঈশা দাঁড়ানো মাত্রই ঝাপটে ধরে রিপকে।
ক্লান্ত অবচ্ছন্ন অসুস্থ রিপ কয়েক পা পিছু হটে যায়, কিন্তু কিছু বলে না। ঈশা বুক ফাটিয়ে কাঁদে। রিপ্তা আমার কাছে আমার মেয়েকে এনে দাও না, পরি আমাকে আমার কাছে এনে দাও না। আমি কত মাস ধরে দেখি না আমার মেয়েটাকে। সে ব্যথা পেয়েছে রিপ্তা, কপালে ব্যথা পেয়েছে। ওর বোধহয় এতক্ষণে খিদে পেয়ে গেছে, ও কাঁদছে। রিপ্তা, তুমি তো আইনের লোক রিপ্তা, তুমি পারবে তাকে ফিরিয়ে আনতে, আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে দাও না রিপ্তা। একবার আমার কাছে নিয়ে এসো। ও আমাকে একবার মা বলে ডাকেনি, একবারও না। আমি শুনতে চাই একবার। ও যদি কিছু হয়ে যায়, তুমি ওকে নিয়ে আসো রিপ্তা। আমি আর পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমার বুকটা খালি হয়ে গেল রিপ্তা। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ধরে দাঁড়িয়ে একটি পাখি নীরব আর্তনাদ করছে, ছোট ছোট আওয়াজ করে ডাকছে, প্রিন্সেস, প্রিন্সেস, মিস ইউ, মিস ইউ, প্রিন্সেস। মিনা, মুনা, রিক, তালহা বেগম চেয়ে থাকে সাদা শার্ট পরা ছেলেটির মুখের দিকে। ভয়ানক কিছু অপেক্ষায় তারা। কোনো সারা শব্দ না পেয়ে ঈশা নিজেই মুখ তুলে তাকায় রিপের দিকে। রিপ চোখে হাসে, অদ্ভুত সেই সুন্দর হাসি, অদ্ভুত সুন্দর সেই হাসির আড়ালে কিছু একটা লুকানো আছে। রিপের গলার এক পাশ কাত করে ঈশার দিকে তাকায়, ডাকে, ঈশা, আমার ইস্যু কি তাহলে মরে গিয়েছিল? অন্ধকার ঘরটি থেকে শুধু ভেসে আসে একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ। ছোট বাচ্চা মেয়েটি শুধু ডাকছে, পাপা, পাপা, রি, রি, মাম্মা, মাম্মা, দাদা, মিন্নি, মিন্নি, আম্মা। থেকে থেকে কেঁদে উঠছে। খিদে পেয়েছে বোধহয়। অন্ধকার রুমটিতে মেয়েটি সর্বশক্তি প্রয়োগ করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে মেঝেতে। কাঁদতে কাঁদতে ডাকে, পাপা, পাপা। তার মনে হয় তার পাপ্পা আদুরে আদুরে ভরিয়ে দিল গাল, বুকে হাত চেপে ধরলো, এতগুলো চকলেট দিল। তার মনে হলো এই তো মামা ছুটে এলো, হাতে ফিডার, আরেক হাতে বাটি বাড়িয়ে দিয়ে বলল, মা খাও। লুটিয়ে পড়া পরি আপনা আপনি হাঁ করে, কিন্তু কেউ খাইয়ে দিতে এলো না। ছোট ছোট হাত দুটো দিয়ে চোখ মুছে ডাকলো, রি। মনে হলো রি ছুটে এলো, চট করে কোলে তুলে নিল তাকে। বলল, আমার মা মেঝেতে কেন ঘুমাচ্ছে? কেউ না, কেউ তাকে কোলে তুলে নিল না। তার মনে হলো দাদা, দাদু চলে আসবে। বলল, পরি, দাদুমণি এসো, খেতে এসো, খেতে এসো। পরি উঠতে চাইলো, অন্ধকার চোখে বলে উঠল, চোখ বন্ধ করে কাঁদলো, ডাকলো, পাপ্পা। মনে হলো ফিপি ছুটে এলো, ধমক দিল, পরি মেঝেতে কেন ঘুমিয়ে আছো? উঠো, আসো, ফিপির কোলে আসো, খাবে চলো, চকলেট খাবো, চিপস খাবো, আর মজা মজা খাবো, ভাত খাবো, না খেয়ে কিন্তু খুব মারবো, খুব খুব খুব। পরি চেঁচে কেঁদে উঠলো, সে ভয় পাচ্ছে। আর ফিপ্পি তাকে মারবে বলছে। পরি অন্ধকারে হাতড়ে হাতড়ে মেঝেতে গড়াগড়ি খেতে খেতে কোথাও গিয়ে যেন আটকে গেল। আঙুলে ব্যথা পেল, হয়তো রক্ত বেরিয়ে এলো। সে রক্তমাখা আঙ্গুল গালে ঢুকিয়ে নিল, তারপর চোখ বন্ধ করে আঙ্গুল চুষে চুষে খেতে খেতে লাগলো। মাথা দুলিয়ে কাঁদলো, কাঁদতে কাঁদতে আবার বললো, উম উম ভেবেই আম্মা তাকে ভাত খাইয়ে দিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে বলল, মজা মজা, ঠিক আছে। সেও সেভাবে আঙ্গুল চুষতে চুষতে মাথা দুলালো, মেজে ভিজলো তার চোখের জলে। অন্ধকার তবু দূর হলো না, শুধু সে বলে গেল, উফ, ব্যথা।